নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করা হয় বা রত্ন শোধন কিভাবে আমরা করতে পারি। হাউ টু এনার্জাইজ জেমস্টোন, বা দীর্ঘদিন ধরে একটা গ্রহরত্ন ব্যবহার করলে তার আস্তে আস্তে যে কার্যক্ষমতা হারিয়ে যায় সেটাকে আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি। কেনই বা রত্ন শোধন করার প্রয়োজন হয় বা কেনই বা রত্নের প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়, সেই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো যে গ্রহরত্নকে অবশ্যই কিন্তু জেনুইন হতে হবে, অবশ্যই সেটা পিওর স্টোন হতে হবে, কোনো রকম ফেক স্টোন হলে কিন্তু হবে না। অর্থাৎ একটা গ্রহের একটা জন্য যে সমস্ত আমরা জেমস্টোন বা গ্রহরত্ন ইউজ করি সেগুলোকে কিন্তু অবশ্যই আসল স্টোন হতে হবে। অনেক সময় অনেকে কম দামে বিভিন্ন স্টোন ইউজ করে থাকেন যেগুলো কিন্তু পড়লে খুব একটা এফেক্টিভ ফলাফল পাওয়া যায় না, এবং সেই সমস্ত স্টোনগুলোকে আর্টিফিশিয়ালভাবে ক্রিয়েট করা থাকে এবং সেই সমস্ত স্টোনগুলো পড়লে খুব একটা এফেক্টিভ ফল জেনারেলভাবে পাওয়া যায় না। সুতরাং সেগুলো হচ্ছে একটা জেমস্টোনের অর্থাৎ একটা গ্রহরত্নের স্বভাবজ যে ক্যারেক্টার, অর্থাৎ তার মধ্যে একটা ইনবিল্ট ক্যারেক্টার, সেই ইনবিল্ট ক্যারেক্টারকে কিন্তু আমরা কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। অবশ্যই গ্রহরত্নকে আমরা জেনুইন আমরা কিনবো। এবারে একটা গ্রহরত্নকে জেনুইন কিনলেও তাকে ইউজ করার জন্য, অর্থাৎ তাকে ব্যবহার করার জন্য এবং তাকে সম্পূর্ণ ব্যবহারের উপযোগী করার জন্য, যাতে আমরা সম্পূর্ণরূপে তার থেকে ভালো এফেক্ট পেতে পারি, 100% এফেক্ট পেতে পারি, সেইটা করার জন্য আমরা গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা করি বা রত্নের শোধন করি। অর্থাৎ গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা করা বা রত্নের শোধনের প্রয়োজন হয়। তাই এই রত্ন শোধন বা গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা আমরা কেন করব সেইটা খুব ইম্পর্টেন্ট। কেন করা হয় দেখুন, একটা গ্রহরত্ন কিন্তু জেনারেলভাবে মাইন অর্থাৎ বিভিন্ন খনি থেকে কিন্তু উৎপাদিত হয় এবং সেখান থেকে উত্তোলনের পর সেটাকে কাটিং করে ঠিকভাবে যখন আলটিমেটলি বিভিন্ন দোকান থেকে, একটা দোকান পাইকারি দোকান থেকে, একটা বড় দোকান থেকে কোনো একটা অ্যাস্ট্রোলজার তার থেকে হাত থেকে যখন আসছে, অর্থাৎ স্টোনগুলো অনেকের হাতে ঘুরছে এবং সেই পার্টিকুলার স্টোনটা অনেকভাবে তার উপর বিভিন্ন ধরনের হিটিং ট্রিটমেন্ট হয়, বিভিন্ন ধরনের কাটিং হয়। এইসব করতে গিয়ে স্টোনের যে অরিজিনাল যে ক্যারেক্টার, তার অরিজিনাল যে ভাইব্রেশন, অর্থাৎ এক একটি গ্রহের জন্য যে পার্টিকুলার স্টোনকে রেকমেন্ডেশন করা হয়, ধরুন পার্টিকুলার রবির জন্য যেমন রুবিকে আমরা রিপ্রেজেন্ট করি বা রুবিকে যেমন আমরা দিই, তেমন সাজেস্ট করে থাকি, তেমন সেই রুবি ব্যবহার করলে অরিজিনাল সেই পার্টিকুলার রুবি স্টোনের মধ্যে সূর্যের যে ভাইব্রেশন, যে এনার্জি রয়েছে, সেই পার্টিকুলার এনার্জিটা কিন্তু সে অটোমেটিক্যালিভাবে কিন্তু সে তাকে যখন মাইন্ড থেকে উত্তোলন করা হয় তার মধ্যে থাকে, ঠিক আছে। এবং তার সূর্যের যে পার্টিকুলার এনার্জি, যে ভাইব্রেশন, তার মধ্যে কিন্তু রুবি পাথরের মধ্যে রয়েছে। কিন্তু থাকলে কি হবে, থাকলেও সেই রুবিটাকে যখন বিভিন্নভাবে কাটিং করে তাকে যখন আলটিমেটলি বিভিন্ন দোকান ঘুরে যখন কাস্টমারের হাতে এসে যখন পৌঁছায়, তখন তার যে অরিজিনাল যে ক্যারেক্টার সেটা কিন্তু অনেক অংশে নষ্ট হয়ে যায়। বা হয়তো এমন জনের হাত দিয়ে এলো, সে হয়তো কোনো অসুস্থগ্রস্ত কোনো লোক বা বিভিন্ন ধরনের জনের হাত ঘুরে সে আলটিমেট যখন স্টোনটা যার জন্য প্রয়োজন তার কাছে যখন এসে পৌঁছাচ্ছে, তার যে আলটিমেট যে কার্যকারিতা, অর্থাৎ তার যে 100% কার্যকারিতা, সেটা কিন্তু থাকে না। তাই সেটাকে অবশ্যই তাকে স্টোনটাকে তো পিওর আমরা কিনবই, তার সঙ্গে তার যাতে কার্যক্ষমতা, তার এফেক্টিভ যে ব্যাপার, তার এফিসিয়েন্সি যাতে 100% থাকে, সেইটাকে আমরা করার জন্য আমরা কিন্তু রত্নের শোধন বা রত্নের প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ রত্নদের মধ্যে তো রত্ন তো অটোমেটিক্যালি ভাবে তো পার্টিকুলার যে প্ল্যানেটটার জন্য যে রত্নকে সাজেস্ট করা হয়, সেই রত্নটা পার্টিকুলারভাবে সেই গ্রহের ভাইব্রেশনকে নিয়ে অলরেডি সেই পার্টিকুলার এনার্জিকে অ্যাবজর্ব করে রয়েছে। কিন্তু সেই গ্রহ স্টোনটাকে, সেই গ্রহরত্নটাকে আমরা যখন কাটিং করব বা বিভিন্ন কাটিং, ফিলিং বা বিভিন্ন ধরনের যে হিটিং ট্রিটমেন্টের মাধ্যমে, কারণ ওইটাকে তো আলটিমেটলি আংটির উপযুক্ত করা হয়, স্টোনটাকে বিভিন্নভাবে কাট করে, হ্যাঁ, তার বিভিন্নভাবে করে যেটা কাস্টমারের উপযোগী যখন করে তোলা হয়, তার মধ্যে কিন্তু এনার্জিটা অনেকটা নষ্ট হয়ে যায়। তাই সেই হারানো এনার্জিকে পুনরুদ্ধার করার জন্য আমরা কি করব, পার্টিকুলার সেই গ্রহরত্নকে
আমরা শোধন করব এবং তার প্রাণ প্রতিষ্ঠা করব। ঠিক আছে, তাহলে আসুন আমরা জেনে নিই যে কিভাবে একটা গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা করা হয় বা কিভাবে রত্ন শোধন করার প্রয়োজন পড়ে, বা এইভাবে বলতে পারি, ইংলিশে বলা যেতে পারে হাউ টু এনার্জাইজ জেমস্টোন, অর্থাৎ জেমস্টোনকে আমরা কিভাবে এনার্জাইজ করব, তাকে কিভাবে আমরা প্রাণ প্রতিষ্ঠা করব। অটোমেটিক্যালি মধ্যে তার মধ্যে এনার্জি রয়েছে, কিন্তু তাকে ফুললি আমরা ইফেক্টিভ কিভাবে করব। ঠিক আছে, গ্রহরত্নকে অবশ্যই 100% পিওর হতে হবে, কারণ এই পিওর জায়গার পরও যেই জায়গাটা ল্যাক থাকবে সেইটাই কিন্তু আমরা তার প্রাণ প্রতিষ্ঠা বা তাকে শোধনের মাধ্যমে তার টোটাল ব্যাপারটাকে আমরা নিয়ে আসবো। কিন্তু তার মধ্যে যদি গ্রহরত্নটা জেনুইন নাই বা হয়, যদি সেই পার্টিকুলার জিনিসটা ফেক হয়, তাকে হাজার শোধন করলেও কিন্তু কিছু লাভ হবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু গ্রহরত্নকে অবশ্যই জেনুইন হতে হবে। সেই জেনুইন যে স্টোনটা রয়েছে, যে জেনুইন যে জেমস্টোনটা রয়েছে, তার কার্যক্ষমতাকে আমরা 100% করার জন্য তাকে কিন্তু আমরা প্রাণ প্রতিষ্ঠা করব। বোঝা গেল কি বললাম? তাহলে প্রথমে যেটা বলবো, অনেকগুলো পদ্ধতিতে কিন্তু আমরা তাকে প্রাণ প্রতিষ্ঠা করব বা রত্নে শোধন করব। নাম্বার 1 যে প্রসেসটা বলবো সেটা হলো বিভিন্ন শুদ্ধ দ্রব্যে নিমজ্জন, অর্থাৎ ইমার্স করব, তাকে ডুবিয়ে দেবো। বিভিন্ন ধরনের দ্রব্য রয়েছে, যেমন ধরুন রুবির জন্য লেবুর রসে তাকে শোধন করা হয়, অর্থাৎ লেবুর রস দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখা হয়। মুক্তো বা মুনস্টোনের ক্ষেত্রে জয়ন্তী পাতার রসে ডুবিয়ে রেখে শোধন করা হয়। প্রবালের ক্ষেত্রে খাড় জলে বা চুন মিশ্রিত জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে সেটাকে শোধন করা হয়। পান্নার ক্ষেত্রে খাঁটি গোদুগ্ধে, অর্থাৎ খাঁটি গরুর দুধে, অর্থাৎ কাঁচা দুধ হতে হবে এবং সেটা অবশ্যই খাঁটি হতে হবে, গরুর দুধে ডুবিয়ে রেখে শোধন করা হয়। পোকরাজ অর্থাৎ বৃহস্পতি স্টোন, পোকরাজ বা ইওলোটোপাসকে কুলত্ব কলায় সিদ্ধ জলে ডুবিয়ে রেখে শোধন করা হয়। রুবি বা হোয়াইট জার্কন বা শ্বেত প্রবাল বা ফায়ারিং ওপাল, অর্থাৎ শুক্রের যে সমস্ত রত্নগুলো রইল, রত্ন বা উপরত্ন যেগুলো রইল, সেগুলোকে কাঁটা নোটের রসে ডুবিয়ে রেখে শোধন করা হয়। নীলা, এমিথিস বা জামোনিয়া বা এই ধরনের বা নীলি, অর্থাৎ নীলার যে সমস্ত স্টোন বা উপরত্ন যেগুলো রয়েছে, সেগুলোকে নীলকণ্ঠ ফুলের রসে বা নীল অপরাজিতা ফুলের রসে ডুবিয়ে রেখে তাকে শোধন করা হয়। রাহুরত্ন গোমেদকে বা গার্নেটকে গুড়চনা মিশ্রিত জলে ডুবিয়ে রেখে, অর্থাৎ গোমূত্র জলে ডুবিয়ে রেখে তাকে শোধন করা হয়। কেতুর স্টোন ক্যারসাইকে ত্রিফলা চূর্ণ জলে, অর্থাৎ হর্তুকি, আমলকি এবং বয়রা যে মিশ্রণ পাওয়া যায় তাকে বলা হয় ত্রিফলা চূর্ণ। সেই ত্রিফলাকে জল দিয়ে মিশিয়ে সেই মিশ্রণে ডুবিয়ে রেখে শোধন করা হয়। যে সমস্ত দ্রব্যগুলোকে বললাম, মোটামুটিভাবে 2 ঘন্টা ধরে তাকে একটা ডুবিয়ে রেখে তাকে কিছুক্ষণ নাড়ানোর দরকার পড়ে, বা শাস্ত্র বলছে দোলা যন্ত্রে, অর্থাৎ যেখানে দোলানো হচ্ছে, অর্থাৎ ভাইব্রেশন করা হচ্ছে এমন কোনো যন্ত্রে, অর্থাৎ কোনো এই সমস্ত দ্রব্যে ডুবিয়ে রেখে টোটাল পাত্রটাকে নড়ালে, কিছুক্ষণ নড়ালে বা কিছুক্ষণ মোটামুটি ঘন্টা 2 মতো ডুবিয়ে রাখতে পারলে কিন্তু জিনিসটা শোধন হয়। ঠিক আছে, এবারে একটা কথা বলবো, যে সমস্ত জিনিসগুলো বললাম এই যুগে অনেকের কাছেই কিন্তু এটা পাওয়া যাবে না। অনেক ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু সব পার্টিকুলার স্টোনের জন্য এগুলো আপনারা খুঁজে পাবেন না। তাই যদি এগুলো খুঁজে পান তো খুব ভালো কথা, এর মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। তারপর এটা ডুবিয়ে রাখার পর হোক, অথবা যারা এগুলো পেলেন না তাদের জন্য শুদ্ধ দ্রব্যে আমরা অন্য কোনো শুদ্ধ দ্রব্যে নিমজ্জন করতে পারি। যদি এইগুলো প্রথম যে আমি এক একটা রত্নের জন্য যেগুলো বললাম সেগুলো পেলে তো খুব সুন্দর কথা, যদি নাও পান পেলেও ভালো, আর যদি না পান তাহলেও আপনি তার পরবর্তী যে মিশ্রণটা তৈরি করবেন তাতে ডুবিয়ে রাখুন। আমি 3টে মিশ্রণ ভাবে বলবো। প্রথম যে মিশ্রণটা আপনাকে বলবো সেইটা, অথবা আরেকটা, অথবা আরেকটা, 3টের মধ্যে যে কোনো একটা মিশ্রণ আমরা ব্যবহার করতে পারেন। এরপরে যে মিশ্রণটা বলবো সেটা হলো পঞ্চমৃতে। ঠিক আছে, পঞ্চমৃতে মানে হচ্ছে কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি, অর্থাৎ পঞ্চমৃতে ডুবিয়ে রাখতে পারেন। যদি আগের যে দ্রব্যগুলো বললাম ওগুলো পেলে খুব ভালো, না পেলে আপনি শুধু পঞ্চমৃতেতে ডোবাতে পারেন, তাহলেও হবে। অথবা যদি পঞ্চমৃতেও যদি ব্যবহার করতে না পারেন, তাহলে আর একটা আমি মিশ্রণ আমাদের জন্য বলবো, সেটা হলো কাঁচা দুধ, অগরু, যেটা হচ্ছে ওই দেবতাদের বিভিন্ন সেন্ট যেটা দেওয়া হয় না, অগরু,
শ্বেত চন্দন, গঙ্গা জল এবং তুলসী পাতার এমন একটা মিশ্রণ তৈরি করুন। একটা পাত্রের মধ্যে কাঁচা দুধ, অগুরু, শ্বেত চন্দন, গঙ্গা জল ও তুলসী পাতা এমন একটা মিশ্রণ বানিয়ে তার মধ্যেও ডুবিয়ে রাখতে পারেন। এটাও যদি আপনি না পান, কাঁচা দুধ, ঘি, মধু, গঙ্গা জল এবং তুলসী পাতা এই 5টা জিনিসকেও একটা মিশ্রণ বানাতে পারেন, বানিয়ে তার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। তাহলে তার মধ্যে রেখেও কিন্তু মোটামুটি 15 মিনিট রাখলেও কিন্তু জিনিসটা কিন্তু অনেকটা তার এনার্জি ফিরে পাবে। ঠিক আছে, অর্থাৎ যদি ওই যেমন ধরুন রুবির জন্য লেবুর রস, মুক্তের জন্য জয়ন্তী পাতার রস, প্রবালের জন্য চুন মিশ্রিত জল, পান্নার জন্য গৌদুগ্ধ, ঠিক আছে, পোগরাজের জন্য কুলুত্তকলায় সিদ্ধ জল, হীরের জন্য কাঁটানথের রস, নীলার জন্য নীলকণ্ঠ ফুলের রস, রাহুর জন্য গোরচনা মিশ্রিত জল, কেতুর জন্য ত্রিফলা চূর্ণ, এইগুলোতে মেশালে এগুলো তো খুবই ভালো হয়। যদি এগুলো না পারেন কমপক্ষে আপনারা কিন্তু পঞ্চমৃতে শোধন করতে পারেন, অথবা যে যে আমি মিশ্রণগুলো বললাম সেগুলো বানিয়ে তার মধ্যে কিন্তু নিমজ্জন করেও আপনারা শোধন করতে পারেন। তাহলে এগুলো নিমজ্জনের পর্বটা হয়ে গেল। এরপরে আমরা যেটা করবেন সেটা হলো পুজো এবং মন্ত্রপাঠ। প্রথমেই বলবো, কোনো একটা পার্টিকুলার মন্দিরে যদি ইচ্ছা হয় যেতে পারেন, সেই মন্দিরে কোনো ব্রাহ্মণকে দিয়ে নিজের নাম এবং গোত্র দিয়ে সংকল্প করান সেই পার্টিকুলার রত্নকে, এবং ব্রাহ্মণকে উপযুক্ত পরিমাণ সোলানা বা অর্থ সামগ্রী দান করুন। যদি মন্দিরে যেতে না পারেন, গেলে তো ভালো হয়। যেমন আপনাদের বললাম না যে ওই পার্টিকুলার যে সমস্ত জিনিসগুলো পেলেন সেগুলো যেমন ডোবালে ওগুলো ভালো হয়, ওই সমস্ত দ্রব্যগুলো, তেমন মন্দিরে গিয়ে যদি নিজের নামে নাম সংকল্প করতে পারলে ভালো হয়, বা ব্রাহ্মণ দেবকে কিছু টাকা দান করলে ভালো হয়। সেটা যদি না পারেন, ওটা তো করবেন, মানে ওইটা পার্টিকুলার করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু যেটা করবেন সেটা হলো পার্টিকুলার এই গ্রহরত্নটাকে এক একটি গ্রহের জন্য যে পার্টিকুলার মন্ত্র রয়েছে সেই পার্টিকুলার মন্ত্র দিয়ে তাকে কিন্তু নিজের হাতে নিয়ে আংটিটাকে, কিছু ফুল এবং সেই পার্টিকুলার আংটিটাকে নিয়ে গ্রহের প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্রের মাধ্যমে কিন্তু তাকে প্রাণ প্রতিষ্ঠা আপনাকে নিজেকে করতে হবে। ঠিক আছে, প্রতিটা গ্রহের যে যে পার্টিকুলার মন্ত্র, তার প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করতে হবে এবং বীজ মন্ত্রটা 108 বার পাঠ করে আপনাকে কিন্তু নিজেকে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, ব্রাহ্মণ দেবকে দিয়ে পুজো করাতে পারেন, বা নিজের নামের নাম গোত্র দিয়ে সংকল্প করে তাকে কিছু টাকা দান করে সেটা করাতে পারেন, কিন্তু করলে ভালো, না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু নিজেকে কিন্তু মন্ত্রপাঠ, যে আংটিটা আপনি পরবেন সেই আংটিটাকে নিমজ্জনের পর অবশ্যই কিন্তু নিজেকে মন্ত্রপাঠ করতে হবে। কিছু ফুল এবং আংটিটা তার মধ্যে রেখে সেই হাতে আপনাকে কিন্তু মন্ত্রপাঠ করতে হবে। মন্ত্রপাঠ কিন্তু নিজেকে করতে হবে এবং আংটিটাকে হাতে নিয়ে। ঠিক আছে, সেই মন্ত্রপাঠটা হলো, দেখুন আমি বলছি সেই মন্ত্রপাঠটা, যেমন ধরুন সূর্যদেবের যদি যে স্টোন, অর্থাৎ রুবি হোক, চুনি হোক, স্টাররুবি হোক, ঠিক আছে, বা সানস্টোন হোক, এই সমস্ত, অর্থাৎ রবি স্টোন যদি কেউ ইউজ করেন, তাহলে তাদের জন্য রবির যে প্রণাম মন্ত্র সেটাকে প্রথমে 3 বার পাঠ করুন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রদর্শমি দিবাকরং। এই মন্ত্রটাকে 3 বার পাঠ করুন। পাঠ করার পর সূর্যদেবের যে প্রণাম মন্ত্রটা সেটা 108 বার পাঠ করুন। মন্ত্রটি হলো ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। এই মন্ত্রটাকে আপনারা 108 বার পাঠ করার পর আপনারা কিন্তু পুরোপুরিভাবে তার অনেকটাই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন। ওকে, চন্দ্রের জন্য যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো, চন্দ্রের প্রথম যে প্রণাম মন্ত্রটাকে 3 বার পাঠ করবেন সেটা হলো ওং দিব্য সংখ্যা তুষারাভ্যাং ক্ষীর দার্ণব সম্ভব নমামি শশিনাং ভক্তা সমর মুকুট ভূষণাম। এই মন্ত্রটাকে 3 বার পাঠ করে চন্দ্রদেবের মন্ত্র, অর্থাৎ মুক্ত, মুনস্টোন এগুলো ইউজ করলে তার জন্য করবেন। চন্দ্রদেবের যে প্রণাম মন্ত্র সেটা হলো ওং ওইং ক্লিং সোমায় নমঃ। ওং ওইং ক্লিং সোমায় নমঃ। ওং ওইং ক্লিং সোমায় নমঃ। এই মন্ত্রটিকে 108 বার পাঠ করেন, তবে মুক্তটার অনেক অংশে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন। পরবর্তী মঙ্গলের রত্ন প্রবাল যদি আপনারা ইউজ করেন, তার জন্য আপনাকে যে মন্ত্রটা পাঠ করতে হবে প্রথম হলো প্রণাম মন্ত্র ওং
ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্জং লহিতাঙ্গা নমাম্যহ। এই মন্ত্রটিকে 3 বার পাঠ করার পর বীজ মন্ত্রটি 108 বার পাঠ করুন। বীজ মন্ত্রটি হল ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। পরবর্তী বুধের অর্থাৎ পান্না, অনিক্স, ঠিক আছে, বা ধরুন পান্নার যে সমস্ত সাবস্টিটিউট আছে সেগুলো যদি আপনারা ইউজ করেন, তাদের জন্য আপনারা প্রথমে বুধের যে রত্ন, বুধের যে প্রণাম মন্ত্র সেটা হলো ওং প্রিয়ঙ্গু কালিকা শ্যামনাং রূপেনা প্রদিবাং বোধাং সৌমং সর্বগুণপেতাং নামামি শশিত সুতং। ঠিক আছে, এই বুধের এই প্রণাম মন্ত্রটাকে আপনারা 3 বার পাঠ করে বীজ মন্ত্রটাকে 108 বার পাঠ করুন। বীজ মন্ত্রটি হল ওং ওইং শ্রীং শ্রীং বুধায় নমঃ। ওং ওইং শ্রীং শ্রীং বুধায় নমঃ। ওং ওইং শ্রীং শ্রীং বুধায় নমঃ। এই মন্ত্রটিকে আপনারা 108 বার পাঠ করে বুধের রত্ন পান্না ব্যবহার করবেন। ওকে, পরবর্তী আমরা চলে যাব বৃহস্পতি রত্ন, পোকরাজ অথবা উপরত্ন ইউলোটোপাস ব্যবহার করার জন্য যে মন্ত্রটি পাঠ করবেন প্রথমে হলো প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্রটি হলো ওং দেবতানাম ঋষিনাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। ওং দেবতানাম ঋষিনাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। ওং দেবতানাং ঋষিনাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। এই মন্ত্রটিকে 3 বার পাঠ করার পর এনার বীজ মন্ত্রটি 108 বার পাঠ করুন। বীজ মন্ত্রটি হল ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে নমঃ। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে নমঃ। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে নমঃ। এই মন্ত্রটি 108 বার পাঠ করার পর আপনি রত্নটাকে মন্ত্র দিক থেকে কিন্তু আপনি এনার্জাইজ করতে পারবেন। পরবর্তী শুক্রের রত্ন হিরে অথবা উপরত্ন হোয়াইট জারকন অথবা শ্বেত প্রবাল অথবা ফায়ারিং ওপাল, এই সমস্ত শুক্রের রত্ন বা উপরত্ন ব্যবহার করার জন্য শুক্রের যে প্রণাম মন্ত্র আপনি পাঠ করবেন সেটি হলো ওং হিমকুন্দা মিনালাভ্যং দৈত্যনং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমাম্যহং। এই মন্ত্রটিকে 3 বার পাঠ করার পর বীজ মন্ত্রটিকে 108 বার পাঠ করুন। মন্ত্রটি হল ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। শুক্রের মন্ত্রটি পাঠ করার পর আপনারা অনেকটা এই রত্ন বা উপরত্নটাকে এনার্জাইজ করতে পারবেন। পরবর্তী শনির যদি রত্ন বা উপরত্ন, শনির রত্ন নীলা বা উপরত্ন এমিথিস বা নীলি অথবা জামনিয়া যেগুলো যদি ইউজ করেন, তার জন্য আপনি যে পার্টিকুলার মন্ত্রটি পাঠ করবেন, প্রথম প্রণাম মন্ত্র হলো 3 বার পাঠ করবেন। মন্ত্রটি হলো ওং নীলাঞ্জন চং পখায়ং রবি সুনং মহাগ্রহং ছাগ্রব সম্বুদং বন্দে ভক্তা সনাইশ্চরম। এই মন্ত্রটিকে আপনারা 3 বার পাঠ করার পর বীজ মন্ত্রটিকে 108 বার পাঠ করুন। মন্ত্রটি হলো ওং ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। ওং ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। ওং ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটিকে আপনারা 108 বার পাঠ করবেন। পরবর্তী যদি রাহুর জন্য কেউ গোমেদ অথবা গার্নের ইউজ করেন, তাদের জন্য আপনারা যে মন্ত্রটি প্রণাম মন্ত্র যে 3 বার পাঠ করবেন, মন্ত্রটি হলো ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং পরমামহং। এই মন্ত্রটিকে আপনারা 3 বার পাঠ করার পর বীজ মন্ত্রটিকে 108 বার পাঠ করুন। মন্ত্রটি হলো ওং ওইং হ্রিং রাহবে নমঃ। ওং ওইং হ্রিং রাহবে নমঃ। ওং ওইং হ্রিং রাহবে নমঃ। এই মন্ত্রটিকে আপনারা 108 বার পাঠ করবেন। পরবর্তী কেতুদেবের মন্ত্র, কেতুদেবের মন্ত্র অর্থাৎ কেতু রত্ন ক্যাটসাই
সেটা সিলোনিস হোক বা এমনি উড়িষ্যার ক্যাটসাই হোক, যে ক্যাটসাই হোক না কেন, তার জন্য আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন প্রথমে হলো প্রণাম মন্ত্র, ওং পালার্ধম শঙ্কাশং তারাগ্র বিমার্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রং তং কেতুং প্রণামাম্যহম। এই মন্ত্রটিকে 3 বার পাঠ করার পর বীজ মন্ত্রটিকে 108 বার পাঠ করুন। মন্ত্রটি হলো ওং হ্রিং ওং কেতবে নমঃ, ওং হ্রিং ওং কেতবে নমঃ, ওং হ্রিং ওং কেতবে নমঃ। এই মন্ত্রটিকে 108 বার আপনারা পাঠ করুন। ওকে, মোটামুটিভাবে বুঝতে পারলেন এই হলো টোটাল এই মন্ত্র। টোটাল অর্থাৎ প্রথমে আমরা রত্ন বা উপরত্নটাকে কোনো একটা পার্টিকুলার, তাতে আপনার কাছে যেগুলো রয়েছে সেগুলোতে অর্থাৎ কোনো শুদ্ধ দ্রব্যে নিমজ্জন করলেন, তারপরে পুজো এবং মন্ত্রপাঠের মাধ্যমে তাকে কিন্তু আপনারা এনার্জাইজ করলেন। বোঝা গেল কি বললাম? এবারে দুটো প্রসেস যখন হয়ে যাবে, এর পরবর্তী আপনারা কি করবেন, সেই পার্টিকুলার রত্নকে তার যে ইউনিভার্সের যে ভাইব্রেশন, ইউনিভার্সের যে এনার্জি, সেটাকে তাকে পূর্ণ করতে হবে। কিভাবে পূর্ণ করবেন? তার জন্য বিশাল কিছু করতে হবে না, আমি এটাকে নাম দিয়েছি রিচার্জ বাই ডিফারেন্ট এলিমেন্ট অথবা রত্নের শক্তি বৃদ্ধি। এই রত্নের শক্তি বৃদ্ধি করার জন্য কিভাবে করবেন, মোটামুটিভাবে সমস্ত রত্নকেই মোটামুটিভাবে কমপক্ষে ঘন্টাখানেকের মতো সূর্যের আলোতে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে সেটা এগুলো করার পর অর্থাৎ মোটামুটিভাবে শুদ্ধ দ্রব্যে নিমজ্জন বা ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে পুজো করানোর পর, আপনার মন্ত্রপাঠ করানোর পর আপনি যদি মনে করেন রত্নটাকে কিছুক্ষণের জন্য সূর্যের আলোকে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে কি হবে, সূর্যের আলো পড়লে তার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি সেই এনার্জিটা, পার্টিকুলার যে এনার্জিটা তার দরকার, সেই এনার্জিটা তার মধ্যে চলে আসবে পুরোপুরিভাবে রত্নটার মধ্যে। তবে চন্দ্রের ক্ষেত্রে বা মুক্ত ব্যবহার করলে সেই পার্টিকুলার মুক্তটাকে যদি পূর্ণিমার চন্দ্রের আলোতে যদি কিছুক্ষণ রাখতে পারেন, তাহলে কিন্তু তার মধ্যে একটা এনার্জি প্রবেশ করবে। বোঝা গেল? যদি না পারেন এই রত্নের শক্তি বৃদ্ধি করার জন্য সবসময় যে সূর্যের আলোতে বা চন্দ্রের আলোতে যে রাখতে হবে এমন কোনো নয়, তবে রত্নগুলোকে কিছুক্ষণের জন্য যে কোনো রত্নই মোটামুটিভাবে সূর্যের আলোতে রাখলে ভালো হয়, ঘন্টা খানেকের জন্য। তবে মুক্তকে পূর্ণিমার যে চাঁদের আলোটা কিছুক্ষণ খাওয়ালে খুব ভালো হয়, তাহলে ভালো এফেক্ট দেয়। ঠিক আছে, তবে মেন কথা মনে রাখতে হবে যে শুদ্র দ্রব্যে নিমজ্জন এবং আপনার নিজের মন্ত্রপাঠ, এইটা কিন্তু এমার্জেন্সি। যে কোনো শুদ্র দ্রব্যে, তাতে পঞ্চমৃত হোক, তাতে ওই পার্টিকুলার দ্রব্যগুলো হোক, বা অন্যান্য যে আমি 5টা করে দ্রব্যের মিশ্রণ যেগুলো বললাম বাকি দুটো, সেটা হোক, অর্থাৎ শুদ্ধ দ্রব্যে নিমজ্জন এবং আপনার মন্ত্রপাঠ, এটা কিন্তু এসেন্সিয়াল থাকছে। ওকে, এর পরবর্তী আপনি যেটা করবেন, কোন সময় এই রত্নগুলো ধারণ করবেন। এক একটা রত্ন এক এক সময়ে ধারণ করলে এফেক্টিভ ফল পাওয়া যায়। যেমন ধরুন রুবির জন্য, বা রুবি বা স্টার রুবি বা সানস্টোন, এই সমস্ত রত্নগুলো অর্থাৎ রবির রত্ন সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে, এবং রবিবার দিন সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে ধারণ করতে হবে। চন্দ্রের রত্ন মুক্ত বা মুনস্টোন পূর্ণিমার দিন বা সোমবার দিন, পূর্ণিমা হতে পারে অথবা সোমবার দিন হতে পারে, সকাল 10টা থেকে 11টার মধ্যে আপনাকে ধারণ করতে হবে। আচ্ছা, মঙ্গলের রত্ন প্রবালকে মঙ্গলবার দিন সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে ধারণ করা বাঞ্ছনীয়। আচ্ছা, বুধের রত্ন পান্না বা অনিক্স বা ফেরিডট এই সমস্ত থাকলে বুধবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে ধারণ করা বাঞ্ছনীয়। বৃহস্পতি রত্ন পোগরাজ বা উপরত্ন ইউলোটোপাস ধারণ করার দিন হলো বৃহস্পতিবার সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে। শুক্রের রত্ন হীরা বা ডায়মন্ড বা হোয়াইট জারকন বা ফায়ারিং ওপাল বা স্ফটিক বা শ্বেত পলা, এই সমস্ত রত্ন বা উপরত্ন ব্যবহার করার দিন হলো শুক্রবার বা অমাবস্যার দিনে ঠিক সূর্যাস্তের পরে, অর্থাৎ যা সন্ধে হবে এমন সময়, অর্থাৎ গোধূলিতে, অর্থাৎ যখন জাস্ট সূর্য অস্ত যাবে তারপর। ঠিক আছে, আচ্ছা, শনি রত্ন নীলা বা উপরত্ন এমিথিস বা জামুনিয়া বা নীলি, এই সমস্ত স্টোন ইউজ করলে শনিবার দিন সন্ধ্যেবেলা ইউজ করা বাঞ্ছনীয়। আচ্ছা, রাহু রত্ন গোমেদ ব্যবহার করতে গেলে বুধবার দিন বিকেল 4টে থেকে 6টার মধ্যে, বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে ধারণ করা বাঞ্ছনীয়। কেতু রত্ন ক্যাটসাই বৃহস্পতিবার দিন আপনাকে
বৃহস্পতিবার দিন সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে ধারণ করা বাঞ্ছনীয়। তাহলে মোটামুটিভাবে আমি 3টে ব্যাপারকে ক্লিয়ার করলাম আপনাদের। সেটা হচ্ছে শুদ্ধ দ্রব্যে নিমজ্জন ব্যাপারটা অবশ্যই কম্পালসারি। আপনার নিজের মন্ত্রপাঠ বা ব্রাহ্মণকে দিয়ে আপনি পুজো করাতেও পারেন বা নাও করাতে পারেন, কিন্তু আপনাকে নিজের মন্ত্রপাঠটা খুব কম্পালসারি, এবং এই পার্টিকুলার যে সময়গুলো বললাম এবং ডেট এবং সময়টা বললাম সেটা কিন্তু কম্পালসারি, এইটাকে কিন্তু মানতে হবে। ওকে, এবার আমরা আসছেন কোন রত্ন কোন আঙুলে আমরা ধারণ করবেন। এইটা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেন। এই ভিডিওটাকে আমি টোটালি কিন্তু আপনাদের ব্যাপারটাকে বলেছি বোঝানোর জন্য। জেনারেলভাবে ছেলেরা যে কোনো রত্ন সবসময় ডান হাতে ইউজ করবেন, কারণ ছেলেদের জন্য কিন্তু ম্যাক্সিমাম এফেক্ট পাওয়া যাবে ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে। আবার অনেকে বলেন যে আমরা হাতে পরবো না বাহুতে পরবো না গলায় পরবো না কোমরে পরবো, এই ধরনের কথাও কিন্তু অনেকে বলতে শুনেছি। একটা কথা ক্লিয়ার করব, রত্ন সবসময় হাতের আঙুলে পরা বাঞ্ছনীয়। ছেলেদের ক্ষেত্রে ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে আঙুলে পরা বাঞ্ছনীয়। কিন্তু বাহুতে বা কোমরে বা গলায় পড়লে কি হয়, আলটিমেটলি তো এই রত্নগুলো যেগুলো বিশেষ করে ট্রান্সপারেন্ট রত্ন, যেমন ধরুন পোকরাজ বা ধরুন ডায়মন্ড বা ধরুন রুবি বা ধরুন পান্না, ঠিক আছে, বা ধরুন নীলা বা ধরুন গোমেদ, যে সমস্ত ট্রান্সপারেন্ট রত্ন রয়েছে সেই সমস্ত রত্নগুলো কিন্তু সূর্যের আলোটা আপনার ওই রত্নের উপর পড়ে সেখান থেকে পার্টিকুলার রে এসে আপনার দেহে পড়লে তবেই কিন্তু সেই রত্নটার পার্টিকুলার এফেক্ট কিন্তু আপনি পান। তাহলে সেই রত্নটা যদি আপনি কোনোভাবে আপনি অন্য কোথায় অর্থাৎ বাহুতে যদি পড়েন বা গলায় যদি পড়েন, তাহলে সেইটার উপর যদি সূর্যের আলোই এসে না পড়ে তাহলে আপনার উপর এফেক্ট পুরোপুরিভাবে পাবেন কি করে? বোঝা গেল কি বললাম? ছেলেদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রত্নর এফেক্টিভ বেশি ফল পাওয়া যায় ডান হাতে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাঁ হাতে এফেক্টিভ ফল পাওয়া যায়। তবে এমন হয় অনেক সময় হয়তো দেখা গেল যে একটা ছেলের কি বলে ছেলের রুবি এবং আপনার প্রবাল হয়তো দুটি রত্নর প্রয়োজন আছে, তাহলে কি করবে? তাহলে অনামিকাতে দুটোই পড়তে হবে, তাহলে দুটো রত্ন একই হাতে পড়লে খুব বাজে লাগে। তখন দেখুন আপনার জন্য কোন রত্নটাকে বেশি এসেন্সিয়াল। যে রত্নটা আপনার জন্য ছেলেদের ক্ষেত্রে ধরুন সেই পার্টিকুলার কোনো জাতকের যে রত্নটা এসেন্সিয়াল সেটাকে ডান হাতে পড়ুন, এবং যে রত্নটা অতটা এসেন্সিয়াল নয় সেটাকে কিন্তু বাঁ হাতে অনামিকায় পড়ুন। বুঝতে পারছেন কি বললাম? আবার ধরুন মেয়েদের ক্ষেত্রে ধরুন বৃহস্পতি এবং মুক্ত দুটি হয়তো লাগবে, অর্থাৎ পোকরাজ এবং মুক্ত কিন্তু কোনো জাতিকার ক্ষেত্রে হয়তো প্রয়োজন। সেখানে দেখা গেল তার ক্ষেত্রে মুক্ত খুব বেশি এসেন্সিয়াল, তাহলে তার ক্ষেত্রে মুক্তটাকে বাঁ হাতে পড়ুন এবং টোপাস বা ধরুন পোকরাজটাকে তখন তার ক্ষেত্রে ডান হাতে পড়ুন। যদি কোনো জাতিকার ক্ষেত্রে ধরুন দেখা গেল বৃহস্পতি স্টোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে সে তখন তার ক্ষেত্রে পোকরাজটাকে বা ইয়েলো টোপাসটাকে বাঁ হাতে পড়ুন, মুক্তটাকে ডান হাতে পড়বেন। এইভাবে কিন্তু আপনাকে আঙুলগুলোকে চুজ করতে হবে, ঠিক আছে? এটা একটা হলো প্রাইমারি ব্যাপার। এবারে হলো প্রতিটা রত্ন এক একটা পার্টিকুলার আঙুলে কিন্তু বেশি এফেক্টিভ ফল দেয়, অন্যান্য আঙুলে পড়লে খুব একটা ভালো ফল পাওয়া যায় না। যেমন ধরুন আমরা জানি আমাদের যে 5টা আঙুল রয়েছে তার মধ্যে যে প্রথম এই যে কনিষ্ঠা থেকে তর্জনী পর্যন্ত এক একটা গ্রহকে কিন্তু ইন্ডিকেট করে। যেমন ধরুন কনিষ্ঠা আঙুলটা একদম ছোট যে ফিঙ্গারটা রয়েছে সেটা কিন্তু বুধকে রিপ্রেজেন্ট করে। আবার ধরুন এই অনামিকা আঙুলটা কিন্তু অ্যাকচুয়ালি রবির আঙুল, ঠিক আছে, রবিদেবকে ইন্ডিকেট করে। মধ্যম আঙুলটা শনিদেবকে ইন্ডিকেট করে এবং তর্জনী আঙুলটা কিন্তু বৃহস্পতিকে ইন্ডিকেট করে। চন্দ্র, শুক্র, রাহু, কেতু এদের জন্য কিন্তু আলাদা করে কোনো আঙুল নেই। সেই জন্য আমরা চেষ্টা করব মিত্র অথবা অর্থাৎ পার্টিকুলার কোনো গ্রহ তার মিত্রর যে আঙুল পাবো তা সেই আঙুলে পড়া। যেমন ধরুন রুবিকে আমরা অনামিকায়, ছেলেদের ক্ষেত্রে ডান হাতের অনামিকায়, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের অনামিকায় বা বাম হস্তের অনামিকায় ধারণ করলে শুভ ফল লাভ করা যায়। আচ্ছা, মুক্ত বা মুনস্টোন ছেলেদের ক্ষেত্রে ডান হাতের তর্জনীতে এবং মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের তর্জনীতে ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায়। প্রবাল অনামিকাতে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতের অনামিকাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতের অনামিকাতে ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায়। যেহেতু অনামিকা আঙুলটা রবির আঙুল এবং রবির সঙ্গে মঙ্গলের একটা মিত্রতা রয়েছে, তাই কিন্তু অনামিকা আঙুলে কিন্তু আমরা রবি রত্ন বা আমরা মঙ্গলের রত্ন প্রবাল ব্যবহার করতে পারি। আবার ধরুন কারো যদি পান্নার প্রয়োজন হয়, পান্না কিন্তু অবশ্যই আমরা বুধের যে আঙুল কনিষ্ঠা আঙুলে ধারণ করতে পারি।
আচ্ছা, পোগরাজ আমরা কি করতে পারি? ছেলেদের ক্ষেত্রে ডান হাতের তর্জনীতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতের তর্জনীতে পোগরাজ ধারণ করা বাঞ্ছনীয়। ডায়মন্ড বা হোয়াইট জারকন এই সমস্ত রত্নগুলো জেনারেলভাবে মধ্যমায় ধারণ করা উচিত। তবে ছেলেদের ক্ষেত্রে জেনারেলভাবে অনেকে বলেন হিরে জেনারেলভাবে বিষাক্ত হয় এবং পয়জনাস হয়, অনেকে এটা বলে থাকেন। তা যাই হোক না কেন, ডায়মন্ডকে সবসময় প্রত্যেকেরই উচিত বাঁ হাতের মধ্যমাতে পরা। বাঁ হাতের মধ্যমায় অর্থাৎ শনির আঙুলে প্রত্যেকেরই কিন্তু পরা বাঞ্ছনীয়। ঠিক আছে, ডায়মন্ডের ক্ষেত্রে কেবলমাত্র ছেলে বা মেয়ে নির্বিশেষে অর্থাৎ জাতক জাতিকা নির্বিশেষে অবশ্যই কিন্তু বাঁ হাতের মিডল ফিঙ্গারে পরা কিন্তু বাঞ্ছনীয়। আচ্ছা, নীলা ছেলেদের ক্ষেত্রে ডান হাতের মধ্যমাতে নীলা বা এমিথিস এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতের মধ্যমাতে ধারণ করলে বেশি শুভ ফল লাভ করা যায়। আচ্ছা, গোমেদ ছেলেদের ক্ষেত্রে ডান হাতের মধ্যমাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের মধ্যমাতে করলে শুভ ফল লাভ করা যায়। ক্যাটসাই ছেলেদের ক্ষেত্রে ডান হাতের কনিষ্ঠাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের কনিষ্ঠাতে ব্যবহার করা যেতে পারে। ক্ষেত্র বিশেষে ডায়মন্ডকে আমরা মাঝে মাঝে কনিষ্ঠ আঙুলে ব্যবহার করতে পারি, বুধের আঙুলে, বা ক্যাটসাইকে যেমন ধরুন কনিষ্ঠ আঙুলে ধারণ করতে না পারলে অনামিকা আঙুলেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন। ওকে, এই হলো মোটামুটি ব্যাপার। তবে হাতের আঙুলে ব্যবহার করা যদি খুব অসুবিধা হয়, তো এমন কিছু পেশাতে যুক্ত থাকেন যেখানে হয়তো অনেক কিছু নোংরা ঘাঁটতে হয় বা এমন কিছু করতে হয়, বিভিন্ন ডাক্তার রয়েছেন বা বিভিন্ন নার্স রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাহুতে তারা ধারণ করতে পারেন। হয়তো এফেক্ট একটু কম আসে, তবে প্রয়োজন পড়লে যদি হাতে ব্যবহার করতে একান্তই না পারেন, চেষ্টা করবেন হাতে ব্যবহার করা। তবে হাতে ব্যবহার করতে না পারলে কিন্তু বাহুতে ব্যবহার করতে আপনারা পারেন। ওকে, আচ্ছা, আর একটা ব্যাপার আপনাদের বলবো যেটা আমার বলা খুবই উচিত, সেটা হলো অনেকে দেখেছি যে হাতে ব্যবহার করছেন, খুব ভালো কথা, রাত্রে শোবার সময় আংটিটাকে খুলে রাখেন বা কোনো কিছু কাজ করতে যাওয়ার আগে আংটিটাকে খুলে রাখেন, কাজ হয়ে যাওয়ার পর হাতটা ধুয়ে আবার আংটিটাকে পরে নেন। এই ক্ষেত্রে একটা কথা বলবো যে একটা রত্ন মোটামুটিভাবে 3 মাস পর থেকে কাজ করা শুরু করে এবং একটা উপরত্ন মোটামুটিভাবে 6 মাস পর থেকে কাজ করা শুরু করে। তাই একটা রত্নকে যখন আপনি শোধন করার পর রত্নটাকে পড়লেন, তার কাজ করতে করতে 3 মাস, অর্থাৎ রত্ন হলে 3 মাসের পর থেকে এবং উপরত্ন হলে 6 মাসের পর থেকে কাজ করা শুরু করবে। তা সেই রত্নটাকে যখন আপনি দুম করে খুলে দিলেন, তাহলে কি করলেন? আপনি কিন্তু তার মধ্যে একটা কন্টিনিউটিকে ব্রেক করে দিলেন। তাহলে কন্টিনিউটি ব্রেক করলে কিন্তু তাকে আবার ধারণ করার, আপনি যবে পড়বেন তার থেকে ধরে 3 মাস বা 6 মাস পর থেকে সে কিন্তু কাজ করা শুরু করবে। এমন অনেকে আছেন হয়তো রত্ন পড়ছেন, প্রতিদিন রত্নটাকে রাত্রে খুলে রাখেন, তাহলে সেই রত্নর কাছ থেকে আপনি কোনোদিন ভালো ইফেক্ট পাবেন না, পাবেনই না ইফেক্ট বলতে গেলে। রত্নকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে পড়তে হবে। রত্নকে যেখানে পড়বেন সেখানে কিন্তু কন্টিনিউ পড়তে হবে। যদি আপনারা একান্তইভাবে যদি হাতে বা আঙুলে পড়তে না পারেন, তাহলে হাতের বাহুতে পড়ুন, না তাও না পারলে গলায় পড়ুন, ঠিক আছে? তবে কোমরের সাইডে রত্ন কখনো পড়া একদমই শুভ ফল দেয় না, ঠিক আছে? এই হলো মেন ব্যাপার। তো রত্নকে কিন্তু কোনোভাবেই খোলা যাবে না, এটা কিন্তু মেন ব্যাপার। নেক্সট যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে রত্ন সংস্কার। অর্থাৎ রত্ন সংস্কার হলে মানে হলো একটা রত্ন দীর্ঘদিন ধরে আপনি ধরুন ইউজ করছেন, তা সেই রত্নটাকে ইউজ করতে করতে তার মধ্যে মল মূত্র এঁটো কাঁটা অসুস্থ স্থানে যাওয়া বা বিভিন্ন ধরনের কিছু কার্যকলাপ আমাদের তো অনেক সময় করতে হয়। সেই সমস্ত করার জন্য আমাদের এই রত্নের ক্ষমতা, রত্নের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থর একটা সংস্পর্শে বিভিন্ন মলমূত্র এঁটো কাটা যে কারণেই হোক না কেন, রত্নের ক্ষমতা কিন্তু আস্তে আস্তে হ্রাস পায় বা কমে যায় বা অপবিত্র হয়ে যায়। তাই সেই রত্নের ক্ষমতাকে সেই ঠিক রত্ন শোধন করার সময় পুনরুজ্জীবিত করার জন্য বা রত্নের ক্ষমতাকে আমরা পুনরুজ্জীবিত করার জন্য, আবার আগের মতো ফিরিয়ে আনার জন্য প্রতিটা রত্নকে মোটামুটি 1 মাস অন্তর রত্ন সংস্কার করার প্রয়োজন পড়ে। অর্থাৎ রত্নকে শোধন করে আপনি ধারণ করার মোটামুটি টানা তো আপনাকে পড়তেই হবে, কিন্তু তাকে আপনাকে 1 মাস অন্তর কিন্তু রত্ন সংস্কার করার প্রয়োজন পড়ে। যেমন একটা গাছকে লাগানোর পর তাকে যেমন সার দিতে হয়, তাকে যেমন ওষুধ দিতে হয়, বিশেষ করে কেউ যদি ছাদে যদি কেউ গাছটা লাগান তারা বুঝতে পারবেন, বা এখনকার দিনে যে লেভেলের পোকামাকড়ের উপদ্রব, যেভাবে একটা প্ল্যান্টেশন করতে গেলে যে লেভেলে আমাদের পরিচর্যা করতে হয়, নালে একটা ভালো ফল যেমন আমরা লাভ করতে পারি না, যেমন একটা ছেলে মানুষ করার ক্ষেত্রে তাকে ঠিকভাবে গার্ড দিয়ে মানুষ করার প্রয়োজন পড়ে,
তেমন একটা রত্নকে শোধন করে পড়ে নিলেন আর সেখান থেকে আপনি সবসময় শুভ ফল পাবেন, এটা কখনো কিন্তু হতে পারে না। তেমন একটা গাছকে যেমন সুষ্ঠুভাবে মানুষ করার প্রয়োজন পড়ে, একটা ছেলেকে যেমন ঠিকভাবে মানুষ করার প্রয়োজন পড়ে, একটা মানুষকে যেমন তার জীবনের ডিসিপ্লিনভাবে চলার প্রয়োজন পড়ে ভালো কিছু করার জন্য, তেমন একটা রত্নকে তার দীর্ঘদিন যাবৎ শুভ ফল লাভ করার জন্য মোটামুটি 1 মাস অন্তর রত্নটাকে সংস্কার করার প্রয়োজন পড়ে। তাহলে সেই রত্নকে সংস্কার কিভাবে করবেন, অর্থাৎ রত্নের ক্ষমতাকে পুনরুজ্জীবিত কিভাবে করবেন, সেটা হলো রত্নকে আঙুল থেকে কিন্তু খোলা যাবে না, না খুলে সেই রত্নের মধ্যে শ্বেত চন্দনকে ঘষে নিন ভালো করে। সেই শ্বেত চন্দন অথবা মাটি, পরিষ্কার মাটি, কাদা মাটি নিতে পারেন, অথবা পোড়া ছাই, অর্থাৎ যাদের গ্রাম দিকে যারা রয়েছেন তারা কিন্তু অনেকের ঘুঁটে বা গোবর টাইপের জিনিস এটা কিন্তু রান্না হয়, তারা কিন্তু ওই ছাই ব্যবহার করতে পারেন। ছাই না পারলে শ্বেতচন্দন না পেলে মাটি, তাও না পেলে গঙ্গা জল, এগুলো কিন্তু রত্নের উপর দিন, না খুলে বলছি, কিন্তু রত্নের উপর ভালো করে দিন, দিয়ে রত্নটাকে তার উপর মাখিয়ে কিছুক্ষণ রাখুন হাতে পড়ে থাকা অবস্থায়। মোটামুটি 15 মিনিট পর রত্নটাকে ভালো করে ধুন। ধোয়ার পর এবারে রত্নের ভেতরেতে অনেক সময় দেখবেন নোংরা লেগে থাকে, সেটাকে কি করবেন, রত্নটাকে আঙুল থেকে পুরোপুরি না খুলে ঠিক আঙুলের ডগার কাছে নিয়ে আসুন। আঙুলের ডগার কাছে নিয়ে এসে বুড়ো আঙুলটা দিয়ে আপনি কিন্তু রত্নটাকে ভালো করে চেপে ধরুন, যাতে কিন্তু আপনি আঙুলে রয়েছে কিন্তু আঙুল থেকে অনেকটা তার ডগার কাছে নিয়ে এসেছেন, অর্থাৎ আঙুলের তলার পাটটা কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে কি করবেন, বাজার থেকে টুথপিক হয় না, অর্থাৎ দাঁত খোঁটার যে কাঠি হয়, কাঠের যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন, অথবা যে আমরা পেন্ট করার সময় যে সমস্ত তুলিগুলো ব্যবহার করি না সেই সমস্ত তুলি নিতে পারেন। সেই পার্টিকুলার তুলি নিয়ে হ্যান্ড ওয়াশ অথবা কোনো শ্যাম্পুতে ওই তুলিটা ভালো করে ডুবিয়ে সেই পার্টিকুলার তুলিটাকে ওই রত্নের তলাটাতে, অর্থাৎ যেখানে নোংরা জমে আছে সেখানে ভালো করে খুঁচিয়ে ভালো করে দেখবেন অনেকটা নোংরা সেখান থেকে বেরিয়ে আসবে। অনেকক্ষণ ধরে খোঁচান, ভালো করে খুঁচিয়ে নেওয়ার পর সেই রত্নটাকে আপনারা কোনো জলধারা, অর্থাৎ যেখানে জল পড়ছে সে কোনো ট্যাপ কল হতে পারে বা কোনো মগ হতে পারে, যেখান থেকে জল পড়ছে এমন একটা জায়গা উঁচু থেকে যেখানে জল পড়ছে, বিশেষ করে আপনারা ট্যাপ কল হলে খুব ভালো হয় বা কোনো কল হলে খুব ভালো হয়, তার তলায় সেই আংটিটাকে ধরুন, তার তলা অংশটা আঙুলে কিন্তু ধরে থাকা অবস্থায়, আঙুল থেকে কিন্তু কোনোভাবে খোলা যাবে না। এবারে সেখানে কিন্তু ভালোভাবে জলটাকে সম্পূর্ণভাবে জোরে চালিয়ে দিন, তাহলে দেখবেন যে আংটির তলায় যে নোংরাটা জমেছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কাজটা যদি মোটামুটিভাবে কমপক্ষে আপনাকে কিন্তু 1 মাস অন্তর করতেই হবে, তাহলে দেখবেন আংটিটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। এবং শ্বেত চন্দন বলি বা মাটি বা গঙ্গা জল যেগুলো দিলেন বা ছাই যাই দিলেন না কেন, সেগুলো কিন্তু রত্নের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি অ্যাবজর্ব করেছিল আপনার নিজের বাচ্চার অনুযায়ী কাজ করতে গেলে, সেইখান থেকে কিন্তু সে অনেকটা এনার্জাইজ হবে। এবং আপনি যখন তাকে নোংরাগুলোকে ভালো করে বার করে দেবেন, ভালোভাবে কিন্তু তার মধ্যে কালারটা ফুললিভাবে ফুটে উঠবে আগের মতো, অর্থাৎ আপনার কেনার মতো নতুন অবস্থার মতো, এবং সেই রত্নটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার দেহে ভালোভাবে কাজ করতে পারবে। ঠিক হলো, এটা হলো মেন ব্যাপার। ঠিক বোঝাতে বললাম আপনাকে ব্যাপারটা যেটা বলছি। তাহলে এটা হচ্ছে রত্ন সংস্কার। তাহলে রত্ন শোধন বা রত্ন এনার্জাইজ করা হচ্ছে প্রথমে ব্যবহার করার সময়, আর রত্ন সংস্কার হচ্ছে আপনার ব্যবহার করতে করতে দীর্ঘদিন ধরে ব্যবহার যখন করছেন, আপনার বাচ্চারে খুব নেগেটিভ থাকলে পার্টিকুলার গ্রহটা সে যখন প্রচণ্ডভাবে সে তার ক্ষমতার প্রয়োজন হচ্ছে, সেই পার্টিকুলার গ্রহটা বা পার্টিকুলার রত্নটা কিন্তু আপনার জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বা আপনাদের মলমূত্র এঁটো কাঁথা এইগুলোর মাধ্যমে কিন্তু রত্ন, বা হয়তো দেখা গেল কোনো ছাদ্র বাড়িতে খেতে গেলেন বা সেলুনে চুল কাটতে গেলেন, এইসবের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, বা আপনাদের মহিলাদের ক্ষেত্রে অনেকে বিউটি পার্লারে যান, তারা কিন্তু অনেক ক্ষেত্রে হতে হয়, অনেক জায়গায় যেতে হয়, তা সেই জন্য কিন্তু এই রত্ন সংস্কার করার প্রয়োজন পড়ে, অর্থাৎ রত্নর ক্ষমতাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য রত্নের সংস্কার করার প্রয়োজন পড়ে। তাহলে এই হলো টোটাল রত্ন শোধন বা রত্নের প্রাণ প্রতিষ্ঠা এবং রত্ন সংস্কার। ঠিক আছে, মোটামুটিভাবে এই সমস্ত প্রসেসের মাধ্যমে আমরা রত্ন থেকে সম্পূর্ণরূপে একটা শুভ ফল লাভ করতে পারবেন। বোঝা গেল কি বললাম? এই ব্যাপারগুলো আপনারা মেনে চলুন, অবশ্যই আপনারা রত্ন থেকে শুভ ফল লাভ করবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।